তাহলে আমরা শুরু করতে পারি। যে আমরা এখন দেখব যে আমরা তো যেগুলা হচ্ছে নরমাল যে কম্পাউন্ড, ওই কম্পাউন্ডের ক্ষেত্রে কোনটা সিস হবে কোনটা ট্রান্স হবে এগুলো আমরা জানি। তো এখানে দেখো যে বিগত সালের কোশ্চেনও আসছে যে চাকরিক যৌগগুলা কোনটা সিস হবে কোনটা ট্রান্স হবে এবং ওরা জ্যামিতিক সমানতা দেখাবে কিনা সেটাও একটা ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করে, এটা আমরা একটু দেখব। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কতগুলো এক্সাম্পল আছে এই এক্সাম্পল গুলো একটু খেয়াল করলে আমরা আসলে বুঝতে পারবো যে চাকরিক যৌগগুলোর মধ্যে কাদেরকে আমরা সিস বলবো কাদেরকে আমরা ট্রান্স বলবো। খুবই সোজা, 1-2 মিনিটের একটা আহ ওভারভিউ হলেই তোমরা এটা পারবে। এটা এমন জটিল কোনো কিছু না, একদম সোজা একটা টপিক। তুমি দেখো, আমরা যদি এটা বলি, একটা হচ্ছে হোমোসাইক্লিক যৌগ। তো যেটা হচ্ছে হোমোসাইক্লিক মানে আমাদের এখানে যেটা হোমোসাইক্লিক যৌগ হিসেবে আমরা যেটাকে চিনি, এই যে দেখো ওদেরকে হচ্ছে হোমোসাইক্লিক। কারণ এটাকে হোমোসাইক্লিক কেন বলতেছি? হোমোসাইক্লিক বলতেছি কারণ এখানে সবগুলাই হচ্ছে কার্বন হাইড্রোজেন, আর অন্য কোনো কিছু নাই, এই জন্য ওরা হচ্ছে হোমোসাইক্লিক। এটাকে হেটারোসাইক্লিক কেন বলতেছি এটা আমরা জানি, এটা খুবই সোজা যে কার্বন হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো অ্যাটম যুক্ত থাকে তাহলে ওদেরকে আমরা হেটারোসাইক্লিক হিসেবে জানি। তো এই হোমোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক মধ্যে কোনটা সিএস কোনটা ট্রান্স সেটা তোমরা দেখে বুঝতে পারতেছো। এবং আমরা জানি জ্যামিতিক সমতা অপর নাম হচ্ছে সিস ট্রান্স সমতা। তো সিস ট্রান্স সমানতা কখন দেখাই? সিস ট্রান্স সমানতা দেখার অন্যতম শর্ত হচ্ছে তাদের মধ্যে যে রোটেশন, এই কার্বন কার্বন ডাবল বন্ড বরাবর যে রোটেশন, এখানে রোটেশন থাকা যাবে না। কি থাকা যাবে না? রোটেশন থাকা যাবে না, মানে এখানে ঘুরতে পারবে না। এটার মধ্যে রেস্ট্রিক্টেড রোটেশন থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তো এখানে যদি রেস্ট্রিক্টেড রোটেশন যদি থাকে তাহলে ওদেরকে আমরা সিস্টেম সমান হিসেবে জানবো। তো এখন একটু দেখো তো যে এখানে যে কম্পাউন্ড গুলো আমরা লিখলাম, যেমন এটা হচ্ছে এই সাইক্লোহেক্সেনের সাথে দেখো কি আছে, দুইটা মিথাইল মূলক যুক্ত আছে CH3CH3। তো এই দুইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে জ্যামিতিক সমানতা পসিবল কিনা? তার আনসার হচ্ছে এই দুইটার ক্ষেত্রে আসলে জ্যামিতিক সমানতা পসিবল না, কারণ এটার মধ্যে কোনো সিস ট্রান্স আইসোমার তৈরি হওয়া সম্ভব না। দুইটা একই জিনিস, এটার মধ্যে কোনোটাই সিস অথবা ট্রান্স কার সাপেক্ষে কোনোটাই কি বলা যাচ্ছে না। এই জন্য এখানে কি সম্ভব না? জ্যামিতিক সমানতা দেখানো তার মধ্যে সম্ভব নাই। কিন্তু দেখো পরের যে যৌগগুলো দেওয়া আছে এখানে, এই পরের যৌগগুলো সাইক্লোহেক্সেন। এই সাইক্লোহেক্সেনের মধ্যে দেখো একটাতে হচ্ছে CH3 এখানে দেওয়া আছে, আরেকটাতে CH3 এখানে দেওয়া আছে, দুইটা। ভাইয়া স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে না। হ্যাঁ, কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা মানে একটু বেশি বড় হয়ে গেছে। ও, পেজ বড় হয়ে গেছে। দেখতে পাইতেছি না। ভাইয়া ঠিক আছে তো, আমি দেখতেছি তো। ঠিক আছে। ফোন থেকে দেখতে সমস্যা হইতেছে। আমার এখান থেকে ভাইয়া দেখা যাচ্ছে ঠিকভাবে। এতে দেখতে পাচ্ছো? এখন দেখা যায়? মানে দেখা যাইতেছে কিন্তু সম্পূর্ণটা দেখা যাচ্ছে না। বইয়ের যে পিকটা তোলা আছে ওটা পুরোটা দেখা যাচ্ছে না। ভাইয়া আপনি মেবি ভাইয়া স্ক্রিনে বেশি ক্লিক ছোট করে হয়ে গেছে। ফেলছেন, এই জন্য জুম হয়ে গেছে। ওইটা একটু জুম আউট করেন তাহলে ঠিক হয়ে যাবে। এটা তো করলে বেশি ছোট বলে আমি দেখি না, আমি তো আবার চোখে কম দেখি। ভাইয়া বেশি ছোট হয়ে যেতেছে, বোঝা যায় না। আচ্ছা, ইয়াতে নাই সমস্যা না তারিকুল, যদি খুব বেশি সমস্যা মনে হয় তাহলে তুমি এটা দেখে নিও, রেকর্ড ক্লাস দেখে নিও। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হওয়ার কথা, অন্যরা তো দেখতে পাচ্ছে। অন্য সময় তো এভাবেই পড়ায় আসলে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা এখানে ভাই। দেখো। এই এই এটা হচ্ছে সাইক্লোহেক্সেনের একটা স্ট্রাকচার। এই সাইক্লোহেক্সেনের স্ট্রাকচারে একটা CH3 এখানে একটা CH3 এখানে। তো এটার ক্ষেত্রে দেখো আমাদের দুইটা কনফরমেশন ড্র করা সম্ভব। তো এটা এবং এটার ক্ষেত্রে আর যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কি প্রথম যেটা স্ট্রাকচার A এবং এটা যে স্ট্রাকচার B, A এবং B এর মধ্যে A কে আমরা সিস বলতে পারতেছি আর B কে আমরা ট্রান্স বলতে পারতেছি, কারণ এই দেখো B এর ক্ষেত্রে CH এবং CH অপোজিট সাইডে আছে। খুবই সোজা, তোমরা এগুলো জানো, আমি না পড়াইলেও এটা পারবা, এটা তেমন জটিল কিছু না। তো এটাকে সিস এবং এটা ট্রান্স, এই জন্য এটা জ্যামিতিক সমতা দেখাবে। সেম ভাবে এটার ক্ষেত্রে দেখো CH3 এবং CH3 দুইটা সেম পাশে অবস্থান করতেছে, এজন্য এটা হচ্ছে সিস। আর এখানে দেখো CH2 এবং CH3 বিপরীত পাশে অবস্থান করতেছে, এজন্য এটা হচ্ছে ট্রান্স। তার মানে হচ্ছে দেখো আমরা এতদিন যা পড়ে আসছি যে যে সিস ট্রান্স সমানো যারা দেখায় ইন্টারমিডিয়েট লেভেলে অথবা আমরা যা পড়ছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে,
সেকেন্ডের অল্প একটু আলোচনা ছিল যে সিস ট্রান্স সম্মত দেখানোর জন্য কি দরকার ছিল, একটা ডাবল বন্ড দরকার ছিল, এটা একটা কন্ডিশন ছিল, এবং আরো একটা মেজর কন্ডিশন ছিল, তাদের মধ্যে রোটেশন হওয়া যাবে না, রেস্ট্রিক্টেড রোটেশন থাকতে হবে। তাহলে দেখো এখানে সবগুলোর মধ্যে হচ্ছে রোটেশন রেস্ট্রিক্টেড, তুমি একটা থেকে আরেকটাকে ইচ্ছা করলেই ঘোরায় তৈরি করতে পারবে না, তাদেরকে বন্ড ভাঙতে হবে। ঠিক আছে, এই জন্য ওরা হচ্ছে সিস ট্রান্স আইসোমার, এবং ওরা হচ্ছে জ্যামিতিক সমতা প্রদর্শন করে। আশা করি এটা বুঝতে পারছো যে হোমোসাইক্লিক যৌগগুলো জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। তাহলে হেটারোসাইক্লিক কতগুলো যৌগ আছে যারা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে? এটার মধ্যে দেখো এটাও হচ্ছে একটা আমরা এটাকে বলি ইথোক্সাইড। আর এই দেখো ইথোক্সাইডের মধ্যে আমরা কি আছে, দুইটা CH3 যুক্ত আছে। দেখো দুইটা CH3 একই কার্বনের সাথে যুক্ত, এই CH3 এবং এই CH3, কিন্তু এটা কোনো জ্যামিতিক সমতা দেখাবে না। কিন্তু দেখো এই পরবর্তী যে দুইটা স্ট্রাকচার, এই CH3 এবং এই CH3 যদি এখানে দেই, তাহলে এটা জ্যামিতিক সমতা দেখাবে। আর যদি দুইটা একই পাশে থাকে তাও সেটা জ্যামিতিক সমতা দেখাবে, কারণ একটার ক্ষেত্রে সিস হচ্ছে আর একটার ক্ষেত্রে ট্রান্স হচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এগুলা জ্যামিতিক সমতা দেখাবে। এবং জ্যামিতিক সমতা দেখানোর জন্য আমরা আরো একটা কন্ডিশন কিন্তু এখানে পড়ছিলাম। কি পড়ছিলাম? দেখো কন্ডিশনটা এমন ছিল যে এ, এটা বি, এটা হচ্ছে সি এবং এটা ডি। আমরা কন্ডিশনটা ছিল এ এবং বি সমান হওয়া যাবে না, তাই না? মানে এ এবং বি যে কার্বনের সাথে যুক্ত থাকবে তারা কি হতে পারবে না, একই রকম হওয়া যাবে না। তাহলে দেখো এটার ক্ষেত্রে তুমি যদি এটাকে কার্বন হিসেবে চিন্তা করো, আর এটাকে যদি এ হিসেবে চিন্তা করি, এটাকে যদি বি হিসেবে চিন্তা করি, তাহলে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা কার্বনের সাথে যে এ এবং বি যুক্ত, এই দুইটা এ এবং বি হচ্ছে এখানে সমান। কিন্তু আমরা এখানে জানি যে কন্ডিশনটা কি হতে হবে, এটাকে সমান হওয়া যাবে না, অসমান হতে হবে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনেও আমরা বলতে পারি এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, কিন্তু এই দুইটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। আশা করি তোমরা এই বিষয়টা তোমরা বুঝতে পারছো এবং তোমরা এটা জানো। এটা নিয়ে তেমন জটিল কোনো কিছুই না, যেটা না পারার মধ্যে, এটা তোমরা পারো। পরের কোয়েশ্চন, মানে পরের যে এক্সাম্পল, এই পরের এক্সাম্পলটা সোজা। ভাইয়া ওই হোমোসাইক্লিকের ক্ষেত্রে একটু উপরে আবার ওঠান। এটা উম, হোমোসাইক্লিক। প্রথম যে স্ট্রাকচারটা, হ্যাঁ হ্যাঁ, যেটাতে অসম্ভব বলছে, ওইটার হচ্ছে মানে CH3 ওই বন্ডটার পাশে একটা বন্ড আছে নাকি, ওইটা বুঝতে পারছি না। কোনটা? এই যে এখানে CH3 এর পাশে একটা কোনো দাগ বন্ড, আছে না ছোট? CH3 এর পাশে কোনো বন্ড আছে না, এখানে? দুইটা CH3 এই যে একটা ছোট একটা দাগ আছে, এই জন্য এটা ও আচ্ছা, জি জি, ওই পাশে একটা দাগ আছে। না এটা ওয়ান, এটা আমরা ওয়ান বুঝাচ্ছি, এটা ওয়ান কে মিন করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে ও নাম্বার। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এটা বোঝা যাচ্ছিল না তো। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবং একটাকে আমরা বলি ফিউজড রিং। ফিউজড রিং বলতে আমরা বুঝি, দেখো ফিউজড রিং মানে হচ্ছে দুইটা রিং যদি একসাথে যুক্ত থাকে তাহলে এটাকে বলা হয় ফিউজড রিং। যেমন আমরা জানি বেনজিনের স্ট্রাকচারটা, আমরা জানি বেনজিন এবং ন্যাফথালিন, ওইটা আমরা জানি যে বেনজিন এবং ন্যাফথালিন দেখতে কেমন। তো এই বেনজিনের সাথে আরো একটা বেনজিন রিং যদি যুক্ত হয়ে যায় সেটার নাম হয়ে যায় ন্যাফথালিন। আরো একটা বেনজিন রিং যদি যুক্ত হয় সেটার নাম হয় অ্যানথ্রাসিন। তোমরা সেটা জানো। তাহলে দেখো এখানেও বেনজিন না হয়ে জাস্ট কি আছে, এখানে সাইক্লোহেক্সেন। দেখো এটা একটা রিং এ, আর এখানে আরো একটা রিং বি। এ এবং বি দুইটা রিং যদি একসাথে যুক্ত থাকে তাহলে এটার নাম হয় ফিউজড রিং। তাহলে এখানে এ এবং বি ওরা হচ্ছে ফিউজড রিং, এটাও ফিউজড রিং, এটাও ফিউজড রিং, এটা সবগুলো ফিউজড রিং স্ট্রাকচার। তবে এখানে কথা হচ্ছে একটা সিস আছে, একটা ট্রান্স আছে, এটাই তোমাকে একটু জানতে হবে। এবং এখানে যে স্ট্রাকচার থেকে তুমি একদম শিওর যে আমি না বললেও তুমি সেটা জানো কোনটা সিস কোনটা ট্রান্স। যে সিস হচ্ছে একই পাশে থাকলে সেটা সিস হয়ে, দেখো এটা এবং এটা হচ্ছে সিস, কারণ দুইটাই দেখো, এই যে দেখো এটা হচ্ছে আমরা জানি যদি বোল্ড করে আমরা দেই, বোল্ড করে আর যদি আমরা দিই তাহলে মানে এটা বোঝাচ্ছে এটা প্লেনের উপরের দিকে আছে, এটা আমার দিকে আছে। এটা বোল্ড করে যদি দেই তার মানে হচ্ছে ওরা একই দিকে আছে, এই জন্য সেটা হচ্ছে সিস। আর আর যদি দেখি এটার ক্ষেত্রে, আর যদি দেখি দেখো এখানে একটা ডট লাইন আছে, এখানে একটা ডট লাইন আছে, এই ডট লাইন দিয়েও আমরা বোঝাচ্ছি যে ওরা প্লেনের নিচের দিকে আছে, দুইটাই প্লেনের নিচের দিকে আছে, এই জন্য ওরা হচ্ছে সিস। এখন দেখো পরেরটার ক্ষেত্রে ট্রান্স। তোমার এক্সাম্পল মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট ডায়াগ্রাম ড্র করে একটা বোল্ড করে দেবো, একটা বোল্ড ছাড়া দেবো, শেষ, আমাদের কাজ শেষ। এখানে তেমন কোনো ঝামেলা। তো এই যে এখানে একটা ট্রান্স আছে আর এখানে কি আছে, একটা সিস আছে, তাই না? তাহলে আমরা না, ট্রান্স আছে মানে একটা হচ্ছে প্লেনের উপরের দিকে আর একটা প্লেনের নিচের দিকে। এখানেও এটা হচ্ছে প্লেনের নিচের দিকে, এটা হচ্ছে প্লেনের উপরের দিকে। তুমি যেভাবে ড্র করো না কেন, একটা সিস হবে, একটা ট্রান্স হবে, তো তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে তার উপর ডিপেন্ড করবে। এইখানে যে ডট লাইন, এই ডট লাইন দিয়ে বোঝাচ্ছি যে এটা হচ্ছে এই হাইড্রোজেনটা হচ্ছে প্লেনের নিচের দিকে, এখানে ডট লাইন দিয়ে বোঝাচ্ছি এই হাইড্রোজেন প্লেনের নিচের দিকে। ক্লিয়ার? তাহলে
আশা করি আমরা এটা পারবো। পরে দেখো যে এখন ওরা কি করবে, তোমাকে সিস্টেম সম্মত প্রদর্শন করবে, কারণ এই দুইটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল না, যে ওদেরকে তুমি ইচ্ছা করলে চেঞ্জ করে যেটা উপরে আছে সেটাকে তুমি ইচ্ছা করলে চেঞ্জ করে নিচে নিয়ে আসতে পারবে, এমন কিছু না। তাকে চেঞ্জ করে নিচে আসতে হলে তোমাকে স্ট্রাকচারকে চেঞ্জ করতে হবে, তাই তো? এই জন্য এ কি করবে, এটা কি করবে, তোমাদের সিস ট্রান্স সমতা বা জ্যামিতিক সমতা সেটা প্রদর্শন করবে। এখন দেখো যে ফিউজ রিং যদি নাও হয়, ফিউজ রিং যদি নাও হয়, মনে করো দুইটা রিং একসাথে যুক্ত, এমনও যদি হয়, তাহলেও কি করতে পারে ওরা সিস ট্রান্স সমতা দেখাতে পারে। তবে আমি আগে বলছিলাম যে সিস ট্রান্স সমতা দেখানোর যে শর্ত, এই শর্ত অন্যতম একটা শর্ত কি ছিল, যে একই কার্বনের সাথে দুইটা সেম জিনিস থাকতে পারবে না, এবং ওদের মধ্যে ঘূর্ণনটা কি হতে হবে, বাধাগ্রস্ত ঘূর্ণন হতে হবে, রেস্ট্রিক্টেড ঘূর্ণন হতে হবে। তাহলে আমরা দেখি একটা কম্পাউন্ড হচ্ছে, দেখো এটা খুবই নামকরা একটা কম্পাউন্ড, তাহলে এটা আমাদের প্রায় সময় কাজে লাগবে। তাহলে দেখো এখানে একটা বেনজিন রিং, এটা একটা বেনজিন রিং, এটাও একটা বেনজিন রিং, এ আর বি এই দুইটাই বেনজিন রিং। এই দুইটা বেনজিন রিং এ দেখো এটা এবং এটা, এই দুইটা কার্বন পরস্পরের সাথে যুক্ত। ওকে, ওরা হচ্ছে পরস্পরের সাথে যুক্ত। ওকে, কে যেন জয়েন করতেছে। তাহলে কি ওরা পরস্পরের সাথে যুক্ত, এবং এই এই কার্বনটা প্রথম এটা হচ্ছে এক নম্বরে একটা নাইট্রো গ্রুপ যুক্ত আছে, এখানে একটা COH গ্রুপ যুক্ত আছে, এখানে একটা নাইট্রো গ্রুপ যুক্ত আছে, এখানে একটা COH গ্রুপ যুক্ত আছে। তাহলে ওদের মধ্যে ঘূর্ণনটা সম্ভব কিনা। তবে এখানে একটা বিষয় খেয়াল করো, যে আমরা অনেকেই ড্র করতে যাই, এটা ভুল করি, যে এখানে তুমি দেখো যেটা বি রিং, আমি আমি দেখো একটা নাম দিচ্ছি, যেটা বি রিং, এটাকে তুমি যেভাবে দেখতেছো, দেখো যেটা এ রিং, এটা কিন্তু ওরা এইভাবে রিপ্রেজেন্ট করে নাই। দেখো কি কেন, সেটা কি তুমি কিভাবে বুঝলা? দেখো এ রিং এর একটা পার্ট কিন্তু দেখো বোল্ড করা আছে, তাই না? এ রিং এর একটা পার্ট বোল্ড করা আছে, এটার একটা মিনিং আছে। এই মিনিংটা হচ্ছে এরকম, যে মনে করো এটা যদি আমার বি রিং হয়, এটা যদি আমার বি রিং হয়, এটা বি রিং, আর এ রিংটা এমন হওয়া যাবে না, এ রিংটা হতে হবে তার আউট অফ প্লেন, এ রিংটা হতে হবে এমন। তো আমি আমি হয়তো শিওর না যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, তো আর যদি দেখতে পারো তাহলে দেখো যে এটা যদি বি রিংটা হয়, দেখো আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ তোমরা? দেখো এটা জি হচ্ছে এ, ভাইয়া দেখা যায়। তাহলে দেখো এটা হচ্ছে এ রিং, এবং বি রিংটা এমন ভাবে সেম ভাবে যদি থাকে তাহলে কিন্তু সেটা হবে না। এ রিং এভাবে থাকতে হবে, বি রিংটা তার অপোজিট সাইডে থাকতে হবে, এভাবে থাকতে হবে, আউট অফ প্লেনে থাকতে হবে। এই দুইটা কিন্তু এভাবে আছে, আর এই দুইটা এভাবে থাকার জন্যই ওদের মধ্যে কি হবে, ওদের মধ্যে সিস্টেম সমানতা তৈরি হবে, কারণ ওরা ওদের মধ্যে দুইটা একই প্লেনে নাই, দুইটা ভিন্ন ভিন্ন প্লেনে আছে। এটা আমরা যখন স্টিরিও কেমিস্ট্রি পড়বো আমরা আরো ভালো করে জানতে পারবো, যে আমরা স্টিরিও কেমিস্ট্রিতে এটা নিয়ে অনেক পড়াশোনা আছে, আমরা পড়বো। আর ইসলাম কোরআনেও এটা আছে, আমাদের আছে, পরের 4 নম্বর চ্যাপ্টারে এটা আছে, আমরা এটা দেখবো। তাহলে ওইটাও কি দেয়, আমাদের সিস্টেম সমন্বয় প্রদর্শন করে। ওদের মধ্যে ঘূর্ণনটা হচ্ছে রেস্ট্রিক্টেড, ওটা সে ইজিলি ঘুরতে পারে না, যেহেতু সে ইজিলি ঘুরতে পারে না, তাহলে সে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। এই জন্য দেখো এখানে নাইট্রো গ্রুপ এবং নাইট্রো গ্রুপ দুটা সেম গ্রুপ একই পাশে অবস্থান করার কারণে এটাকে আমরা সিস বলতেছি, আর দুইটা সেম গ্রুপ বিপরীত পাশে অবস্থান করার কারণে এটাকে আমরা ট্রান্স বলতেছি। তাহলে দেখো এই আচ্ছা ভাইয়া, এখানে যে কম্পাউন্ডটা আছে এখানে ভারী ভারী গ্রুপ গুলো যুক্ত থাকার কারণে রেস্ট্রিক্টেড রোটেশন হয়েছে না? জি জি, এখানে পারিবারিক গ্রুপগুলো যুক্ত থাকার কারণে এখানে রোটেশনটা হচ্ছে রেস্ট্রিক্টেড। আমরা মনে হয় এই সম্পর্কে কিছু আলোচনা করছিলাম আগেও। তবে তবে হচ্ছে মূল কারণ হচ্ছে এখানে যে দুইটা ভারী গ্রুপ যুক্ত থাকার কারণে ওদের ঘূর্ণনটা ফ্রিলি ঘুরতে ওরা পারে না। ঠিক আছে, ওকে, আচ্ছা, এই মেসেজ দিলাম, ক্লিক তো করলাম, তারপর ওটা জুম আউট কেন হয় না? আমি তো এটাকে ছোটও করলাম, তারপর এটা জুম আউট। যাই হোক, আমি এত কিছু বুঝিও না ল্যাপটপে, তোমরা অনেক স্মার্ট, অনেক কিছু বুঝে, এত কিছু আমি বুঝি না। তবে জুম আউট তো মনে হয় এখন হওয়ার কথা, কিন্তু এটা বেশি ছোট হয়ে যায়, এই হচ্ছে সমস্যা। ভাই ঠিক ছিল তো ভাই, মানে আমার ফোনেই সমস্যা হয়ে গেছিল, মানে হাতে টাচ লেগে ওটা ওরকম হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা আশা করি এই কোশ্চেনের যে আনসারটা এটা আমরা আসলে পাবো, যে চাকরির যোগ্য সমূহ যে সিস্টেম সমতা প্রদর্শন করে তার যদি এক্সাম্পল আসে তাহলে আমরা এই এক্সাম্পল সহ
আমরা আলোচনা করতে পারবো, আশা করি আমরা এটা পারবো। এখন দেখো আমরা এই আগের ক্লাসের আলোচনা থেকে এখানে আরো একটা বিষয় আমরা এখন জানবো যে 1-2 দ্বিপ্রতিস্থাপক সাইক্লোহেক্সেনের কনফরমেশন গুলো কেমন হবে, এবং এই রিলেটেড যে কিছু কোশ্চেন থাকবে ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। এটা আমরা দেখি যে আমরা যারা আগের ক্লাস করছি তারা আমরা অবশ্যই জানি যে কোনটা সিস, কোনটা ট্রান্স, কি বলে, কোনটা অ্যাক্সিয়াল, কোনটা ইকুটোরিয়াল, এই বিষয়গুলো আমরা জানি, তাই না? তাহলে এটা যদি আমরা জানি তাহলে এই কোশ্চেনের আনসারটা আমাদের জন্য করা ইজি হবে। আর এই জন্য আমি বলছিলাম যে প্রথম ক্লাসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। তো আনফরচুনেটলি আমার ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়াতে এটার কি যেন কি থাকে, একটা এসএসডি নাকি, ওটা সম্পূর্ণ সম্পূর্ণ খুলে ফেলে অন্য আরেকটা আমি অ্যাড করলাম। তো এই জন্য ওইটাতে সবকিছুই আছে, এমনকি না যে সবকিছু চলে গেছে, ওইটাতেই আছে। আমি টেনশন করছিলাম যে সবকিছু চলে গেল কিনা, যা ওইটাতেই আছে। তো ওইটা মানে ওইটাতে একটু কাজ করে আবার এটাকে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমার একটু সময় লাগবে। তো আসলে আমি ওই সবগুলো ক্লাসে আলোচনা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো এখন যেগুলা আসবে ক্লাসগুলো, এগুলো একটু করো এবং এগুলো রেকর্ড থাকবে, আমি এগুলো আপলোড দিয়ে দিব সাথে সাথে। তাহলে দেখো আমাদের এটা এখন এই কোশ্চেনটা একটু আমরা দেখি, তাহলে আমরা খুব ইজিলি আগের ক্লাসটা যদি জানি, খুব ভালো করে মনে থাকে, তাহলে আমরা এই কোশ্চেনের আনসার আমাদের করতে 2 মিনিট সময় লাগবে। আচ্ছা দেখো, তাহলে এই কোশ্চেনটা কি বলছে যে 1-2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেনের কনফরমেশন আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা এটাকে কিভাবে আলোচনা করব এবং এখানে দুইটার মধ্যে কোনো পার্থক্য আমরা খুঁজে পাই কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা দেখি আগে স্ট্রাকচারটা একটু দেখি। আমি এটাকে একটু বড় করে দেই, ছোট হয়ে গেছে তোমরা। ওকে, এখন দেখো যে একটা হচ্ছে সাইক্লোহেক্সেনের স্ট্রাকচার। আমরা জানি যে সাইক্লোহেক্সেনের স্ট্রাকচারকে আমরা চেয়ার এবং বোর্ড ওই ফরম্যাটে লিখতে পারি, এবং এটা হচ্ছে সাইক্লোহেক্সেনের চেয়ার ফর্ম, এবং এই চেয়ার ফর্মটা হচ্ছে অনেক স্টেবল, এটাকে আমরা লিখতে পারি। দুইটাই হচ্ছে চেয়ার ফর্ম, কোনো সমস্যা নাই। তবে এই দুইটা ফরম্যাটের মধ্যে আমাদের কি বলছে যে 1-2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, তার মানে হচ্ছে 1 এবং 2 নাম্বার কার্বনের সাথে কি থাকতে হবে, মিথাইল গ্রুপ যুক্ত থাকতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা নামকরণ করি, আমরা যদি এটা নামকরণ করি, এটা 1, এটাকে 2, এবং আমরা নাম্বারিং করতে পারি 3, তারপরে 4, তারপরে 5 এবং তারপরে 6। আমরা এই নাম্বারিং করাগুলো শিখছিলাম, তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা এগুলো পারবো। তাহলে দেখো 1-2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এটার ক্ষেত্রে আমরা এখন একটু ভাইয়া দেখি। নাম্বারিংটা একটু আরেকবার বলবেন? নাম্বারিংটা আমরা কোন দিক থেকে এই নাম্বারিং তুমি ঘড়ির কাঁটার দিক থেকেও শুরু করতে পারো, ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকেও শুরু করতে পারো, সেটা তোমার ইচ্ছা, তুমি কোন দিক থেকে নাম্বারিং শুরু করবে। তাহলে সাধারণত আমরা ঘড়ির ক্লকওয়াইজ নাম্বারিংটা শুরু করব। কিসে? ক্লকওয়াইজ নাম্বারিং শুরু করব, এবং আমাদের বইগুলোতে ক্লকওয়াইজ নাম্বারিংটাই ফলো করা হয়, মানে যে কোনো একটা রুল তো মানতে হবে। তো এখন যারাই আমরা বই লিখে, মানে যে স্যাররা বই লিখেন, তারা এই ক্লকওয়াইজ নাম্বারিংটাই ফলো করেন, যে আমরা প্রথমে যেটা থাকবে এটাকে আমরা 1 নাম্বার কার্বন হিসেবে চিহ্নিত করব। তাহলে দেখো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, তারপর 2 নাম্বার কার্বন, তারপরে এইভাবে গেল 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার, তারপরে 5 এবং 6। আমরা জানি প্রতিটা কর্নারের মতো যেটা দেখতে, এগুলো হচ্ছে কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, তাই না? এগুলো হচ্ছে কার্বন। এগুলো আমরা আগের ক্লাসে পড়ছিলাম, যদি অনেকদিন আগের ক্লাস, হয়তো ভুলে গেছো, তারপরে আমি একটু বলে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের কার্বন, তাই না? এগুলো হচ্ছে কার্বন, এই প্রতিটা হচ্ছে কার্বন। এবং এই কার্বনের আমি যদি একটা স্ট্রাকচার ড্র করি এখানে, এটা কিন্তু আমাদের বোর্ড ফর্ম স্ট্রাকচার, এটা আমাদের বোর্ড ফর্ম। হ্যাঁ, তাহলে দেখো আমি জাস্ট এটাকে তোমাদেরকে বোঝানোর জন্য বলি যে প্রতিটা কর্নার হচ্ছে আমাদের কার্বন, এগুলো হচ্ছে কার্বন, এবং এটা কিন্তু আমাদের বোর্ড ফর্ম স্ট্রাকচার, আমি ড্র করলাম এখানে বোঝানোর জন্য, তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে দেখো এই কার্বনের যে প্রথম যে কার্বন, এটা 1 নাম্বার কার্বন হলো। তো আমরা জানি যে অ্যাক্সিয়াল এবং ইকুটোরিয়াল বন্ধন আমরা ড্র করতে পারি। কিভাবে ড্র করতে পারি সেটাও তোমরা হয়তো জানো, যে আমরা কি করব, যে অ্যাক্সিয়াল এবং ইকুটোরিয়াল যখন স্টার্ট করব, যে কোনো একটাকে আমি, যখন মনে করো 1 নাম্বার কার্বন থেকে শুরু করবো, উপরের দিকে একটা লিখব আপ, তো এটা কি অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল গুলো মানে হচ্ছে যেগুলো লম্বলম্বী অবস্থানে থাকে, ঠিক আছে, মানে খারাপ অবস্থানে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল। তাহলে 1 নাম্বার কার্বনের জন্য এটা লম্বলম্বী পজিশন। তারপরে হচ্ছে 2 নাম্বার কার্বন,
তার জন্য দেখো আমরা একটা সিকোয়েন্স মনে রাখবো, একটা যদি আপ দেই তারপর এটা দিতে হবে ডাউন, তারপর এটা আবার আপ, তারপর হচ্ছে ডাউন, মানে আপ ডাউন এভাবে চলতে থাকবে। তাহলে 1 নাম্বার কার্বনে তুমি আপ দিলা, তারপরে ডাউন দিবা, তারপর এটাতে কি দেবো আবার আপ দেবো, আপ, তারপরে কি দেবো ডাউন দেবো, তারপর এটাতে আপ, তারপর এটাতে ডাউন। এইভাবে আমরা যদি ড্র করি তাহলে এইগুলো হবে অ্যাক্সিয়াল পজিশন। কি হবে সেটা? অ্যাক্সিয়াল পজিশন। তাহলে এই অ্যাক্সিয়াল পজিশন আমরা বুঝতে পারছি যে কোনটা অ্যাক্সিয়াল পজিশন। তাহলে দেখো এখানে যদি আমরা আসি, যে এই যে মনে করি এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, তাহলে এই 2 নাম্বার কার্বনের যেটা খাড়াগাড়ি, যেটা লম্বালম্বী অবস্থানে যেটা, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়ালকে এ দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আর এখানে যেটা নিচে অবস্থান করতেছে ডাউন, মানে এটা আপ এটা ডাউন, তো এটাও হচ্ছে অ্যাক্সিয়াল। তারপরে আবার কার্বনের যেটা উপরের দিকে আছে সেটা হচ্ছে আবার আপ, এজন্য সেটা হচ্ছে অ্যাক্সিয়াল। এখানে যেটা আছে সেটা আবার ডাউন হবে, এজন্য সেটা হচ্ছে অ্যাক্সিয়াল। এখানে যেটা আছে সেটা আবার আপ হবে, সেটা অ্যাক্সিয়াল। ওকে, আবার ভাইয়া এর আগের ক্লাসেও বলছিলেন যে আমাদের এক্সিয়াল বন্ড গুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, এরকম হ্যাঁ ভাবে হ্যাঁ আঁকবো না? হ্যাঁ হ্যাঁ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ড্র করো। 90 ডিগ্রি। ওকে ভাইয়া। তাহলে আমরা এক্সিয়াল ইকুয়েটোরিয়াল আশা করি পারবো, যে এটা এক্সিয়াল এবং বাকি যে বন্ডটা তুমি ড্র করবে এটাও তুমি ইকুয়েটোরিয়াল পজিশনে ড্র করবে। ইকুয়েটোরিয়াল পজিশন তুমি কিভাবে বুঝবা যে এটার অ্যাঙ্গেলটা কত হবে? সেটার অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আঁকতে হবে। কত ডিগ্রি? 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আঁকতে হবে। তাহলে আমি কি করবো এখন 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি একটা তোমার চোখের আন্দাজে তুমি কি করবে একটা বন্ড ড্র করে দেবা, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ইকুয়েটোরিয়াল। এটার সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি দিয়ে দিবা ইচ্ছা মতে। যে এটার জন্য কোনো বাঁধা ধরা নিয়ম নাই যে অ্যাকুরেট হতে হবে এমন কিছুই না, যে একটা হচ্ছে একদম প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার চেষ্টা করবে আর একটা একটু আড়াআড়ি ভাবে থাকার চেষ্টা করবে, এটাই হবে আমাদের ইকুয়েটোরিয়াল। আচ্ছা, তো এক্সেল ইকুয়েটোরিয়াল নিয়ে আশা করি কোনো সমস্যা নাই, আমরা এগুলো জানি। তাহলে দেখো তো এখানে দুইটা CH3, এই CH3 এবং এই CH3 ওরা কি অ্যাক্সিয়াল পজিশনে নাকি ইকুয়েটোরিয়াল পজিশন বলতে পারবা? এই দুইটা CH3 কি অ্যাক্সিয়াল নাকি ইকুয়েটোরিয়াল? ভাইয়া ইকুয়েটোরিয়াল। ইকুয়েটোরিয়াল। ইকুয়েটোরিয়াল মানে হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, আর এক্সিয়াল মানে হচ্ছে অক্ষীয়, যেটা লম্বালম্বী অবস্থানে থাকে। তাহলে আমরা এখান থেকে স্ট্রাকচার থেকে বুঝতে পারতেছি যে এই দুইটা CH3 হচ্ছে ইকুয়েটোরিয়াল অঞ্চলে অবস্থান করতেছে, তার মানে ওরা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করতেছে। আর দেখো এখন এই স্ট্রাকচারটাকে তুমি যদি একটু ব্যান্ড করো, মানে হচ্ছে তোমাদেরকে এটা ডেমনস্ট্রেট করার মতো সুযোগ আমার কাছে নাই, হয়তো এটাকে দেখানো যায় তো, যে আমি এই স্ট্রাকচারটার জাস্ট একটু চিন্তা করো তুমি, যে এখানে তুমি হাত রাখবা, এখানে হাত রেখে কি করবে এটাকে নিচে নামানোর চেষ্টা করো, মানে এই মাথাটাকে তুমি কি করবা এখানে নিয়ে আসার চেষ্টা করবো, তাহলে কি হবে এই মাথাটা উপরে উঠে যাবে, তাই না? মানে আমি কি করবো এটাকে বাঁকানোর চেষ্টা করবো, আমি এটাকে জাস্ট বাঁকাবো। ওকে, তাহলে কি হয়ে যাবে, আমি যদি বাঁকানোর চেষ্টা করি তাহলে এক্সিয়াল হয়ে যাবে ইকুয়েটোরিয়াল, ইকুয়েটোরিয়াল হয়ে যাবে এক্সিয়াল, মানে ঘটনাটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো আমি জাস্ট সিম্পলি আমি যদি বলি, তোমার এত কিছু যদি চিন্তা করতে সমস্যা হয় কোনো দরকার নাই, কোনটাকে তুমি বাঁকাইলা না কি করলা, তোমার যদি এত কিছু চিন্তা করতে সমস্যা হয় তাতেও কোনো সমস্যা নেই। আমাকে কি আঁকতে বলতে দেখো, কোশ্চেনটা তুমি আগে দেখো। কোশ্চেনটা বলছে 1,2 ডাইমেথাইল সাইক্লোহেক্সেনের কনফরমেশন তোমাকে ড্র করতে বলছে। আচ্ছা, খুবই ভালো কথা। তো 1,2 ডাইমেথাইল সাইক্লোহেক্সেনের কনফরমেশন ড্র করবা, তুমি কি করবা এক্সেল পজিশনের জন্য একটা কনফরমেশন অঙ্কন করবা, ইকুয়েটোরিয়াল পজিশনের জন্য একটা কনফরমেশন ড্র করবা, একদম সেম হুবহু সেম। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে দুইটা স্ট্রাকচার থেকে কিন্তু আমরা জানি যে এক্সেল পজিশনের জন্য একটা আছে, এবং দেখো এটা হচ্ছে ইকুয়েটোরিয়ালের জন্য, এটা হচ্ছে এক্সিয়াল এর। ওকে, এখন এক্সিয়াল এর জন্য বলতে পারো যে ভাই এটা কি 1 নাম্বার পজিশনের কার্বন হবে, যে না, এটা কিন্তু এক নাম্বার পজিশনের কার্বন না, 1 নাম্বার পজিশনের কার্বন কিন্তু এখন অন্যটা। তোমরা এখন আশা করি বুঝতে পারছো কোনটা এক্সেল 1 নাম্বার পজিশনের কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার পজিশনের কার্বন, কারণ এটা ছিল 1 নাম্বার পজিশনের কার্বন, এটাকে আমি কি করলাম ব্যান্ড করে এখানে কিন্তু নিয়ে আসলাম, বাঁকায় এখানে নিয়ে আসছি। এই জন্য এই 1 নাম্বার পজিশন কিন্তু এখন চেঞ্জ হয়েছে, কারণ এই কনফরমেশন গুলা কিন্তু কি হয় একটা আরেকটার সাথে চেঞ্জ হয়, মানে ইন্টারচেঞ্জেবল হয়, একটা আরেকটার সাথে চেঞ্জ হয়। ওকে, তাহলে দেখো এখানে আহ কি হলো 1 নাম্বার কার্বনটা নিচে চলে আসলো, এবং 2 নাম্বার কার্বন যেটা ছিল ও কি করলো তার জায়গা চেঞ্জ করে তার সামনের দিকে অগ্রসর হলো। আমরা আগে বলছিলাম যে আমরা ক্লকওয়াইজ নাম্বারিং করব, কিসে ক্লকওয়াইজ নাম্বারিং করব। তাহলে 1 নাম্বারটা যদি এখানে আসে, এটা যদি 1 নাম্বারের পজিশন হয়, তাহলে 2 নাম্বার যেটা আছে এটা তো 2 ছিল, সে কি করবে ক্লকওয়াইজ সামনের দিকে অগ্রসর হবে, তাহলে 2 নাম্বার পজিশনের কার্বনটা সামনের দিকে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এত কিছু চিন্তার কোনো দরকারই নেই। আমরা কি করব 1 এবং 2 তে কি ছিল, এটা ইকুয়েটোরিয়ালে ছিল, ইকুয়েটোরিয়ালে দিলাম, আর এখানে 1 এবং 2 তে দুইটাকেই অ্যাক্সিয়ালে। এখন ঘটনা হচ্ছে মেন কাজ হচ্ছে
তো স্ট্রাকচার দুইটা আশা করি আঁকতে পারবো। স্ট্রাকচার দুইটা নিয়ে তো কারো কোনো সমস্যা আর নাই নাকি? আমি অনেক কথা বললাম স্ট্রাকচার নিয়ে, কিন্তু এত কথা বলার দরকারও ছিল না। স্ট্রাকচার দুইটা তোমরা আঁকতে পারবো তো? জি ভাইয়া পারবো। তাহলে স্ট্রাকচার দুইটা আঁকতে পারলে এখন আমাদের কাজ হচ্ছে ইন্টারাকশন দেখা, যে কি কি ইন্টারাকশন হতে পারে। আমরা জানি যে ইন্টারাকশন শুধু তখনই সম্ভব যখন কি থাকে এক্সিয়াল পজিশনে যদি কোনো গ্রুপ থাকে, তাহলে ওই গ্রুপটা আমরা জানি কি হয়, ডাই এক্সিয়াল ইন্টারাকশন নামে একটা কি হয় ইন্টারাকশন হয়, ডাই এক্সিয়াল ইন্টারাকশন, তাই না? আমরা এটা পড়ছিলাম, ডাই এক্সিয়াল ইন্টারাকশন হয়, তাই না? তাহলে এখন আমরা দেখবো এখানে কোনো ডাই এক্সিয়াল ইন্টারাকশন পসিবল কি না, সেটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে দেখো, যেটা ইকুয়েটোরিয়াল পজিশনে যদি থাকে, এই ইকুয়েটোরিয়াল পজিশন CH3 এবং এই CH3 যেহেতু ইকুয়েটোরিয়াল পজিশনে, তার সাথে এই যে এখানে যে হাইড্রোজেন অবস্থান করতেছে অথবা এখানে যে হাইড্রোজেন অবস্থান করতেছে, ওদের মধ্যে কি ইন্টারাকশন পসিবল কি না, এটা আমাকে একটু দেখতে হবে। তাহলে ওদের মধ্যে কি ইন্টারাকশন আসলেই পসিবল? কারণ আমরা জানি ইকুয়েটোরিয়াল পজিশনে থাকা মানে সে অনেক দূরে অবস্থান করতেছে। আর দেখো এখানের হাইড্রোজেনটা, এখানের যেটা হাইড্রোজেনটা, দেখো এই হাইড্রোজেনটা কি করতেছে, এইভাবে লম্ব লম্ব অবস্থান করতেছে, আরেকটা গ্রুপ এভাবে দূরে অবস্থান করতেছে, অনেক দূরে অবস্থান করতেছে। তাহলে ওদের মধ্যে কি ইন্টারাকশন সম্ভব? ইন্টারাকশনটা খুবই নগণ্য, ইন্টারাকশনটা প্রায় অসম্ভব। কিন্তু যদি দুইটা গ্রুপ এমন হয় যে একটা হাইড্রোজেন এভাবে আরেকটা গ্রুপ হচ্ছে তার পাশাপাশি অবস্থান করতেছে, যেটাকে আমরা ফ্ল্যাগ পোল ইন্টারাকশন বলি, আমরা যদিও পড়ছি আগে, তাহলে দেখো ওদের মধ্যে কিন্তু ইন্টারাকশনটা পসিবল হবে। তাহলে দেখো, যেটা দ্বিনিরক্ষীয় অঞ্চল, যেটা মানে ইকুয়েটোরিয়াল পজিশনের, যেটা এই ইকুয়েটোরিয়াল পজিশনে ওর সাথে ওর কিন্তু ইন্টারাকশন কিন্তু পসিবল না, অথবা ওর সাথে এই যে ওর ইন্টারাকশনটাও কিন্তু পসিবল না। এই যে আমি যদি করে চিন্তা করি তাহলে এটা হবে, আর যদি এটার সাথে আমি যদি চিন্তা করি এটা অথবা এটা, কারোই ইন্টারাকশন কিন্তু সম্ভব না। ইন্টারাকশন কি সম্ভব বলো তো? মানে হাইড্রোজেন গুলোর সাথে কি তার ইন্টারাকশন সম্ভব? হাইড্রোজেন গুলোর সাথে কিন্তু তার ইন্টারাকশন পসিবল না। তাহলে এই হাইড্রোজেন গুলোর সাথে যদি তার ইন্টারাকশন পসিবল না হয়, তাহলে এখানে একটা পসিবিলিটি আছে, একটা পসিবিলিটি আছে। কি পসিবিলিটি আছে বলতো? এই দুইটা CH3 গ্রুপ যেহেতু একই দিকে অবস্থান করতেছে, তাদের মধ্যে একটা ইন্টারাকশন হতে পারে। ক্লিয়ার কিনা? তাহলে এই তাদের মধ্যে ইন্টারাকশন হওয়ার জন্য যে শক্তি, এই শক্তিটা হচ্ছে ক্যালকুলেট করে দেখেন, সেটা হচ্ছে 0.9 জুল। ঠিক আছে? এর শক্তি হচ্ছে 0.9 কিলো ক্যালোরি পার মোল। এটা হচ্ছে তার এনার্জি। মানে প্রতিটা ইন্টারাকশনের জন্য মনে রাখবা, প্রতিটা ইন্টারাকশনের জন্যই 0.9 কিলো ক্যালোরি করে এনার্জি এখানে খরচ হবে বা এনার্জি লস হবে। ওকে, তাহলে দেখো আমি এখানে বলতে পারি যে এখানে এই মিথাইল গ্রুপের জন্য ইন্টারাকশনের কতটুকু শক্তি মানে আমার প্রয়োজন হবে, সেটা হচ্ছে 0.9 কিলো ক্যালোরি পার মোল, কারণ এখানে একটা ইন্টারাকশন সম্ভব। ওকে, তাহলে এখন দেখো পরেরটার ক্ষেত্রে আমরা দেখি যে ভাইয়া এই শক্তির পরিমাণটা কি মিথাইলের জন্য সেম এবং মিথাইল হাইড্রোজেনের জন্য সেম? সবকিছুর যদি ইন্টারাকশনের ভ্যালুটা হচ্ছে সেম। ওকে, ওকে। এটা দেখি, এখন দেখি যে এখন যদি 1 নাম্বার কার্বন কি আছে, এই কার্বন, এখানে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, আর এখানে দেখো তার পাশেই দেখো একটা হাইড্রোজেন যুক্ত আছে। ক্লিয়ার? তার পাশেই কিন্তু একটা হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এটা যদি এখানে থাকে, তাহলে কি আমরা বলতে পারি যে CH3 এর সাথে এই হাইড্রোজেনের কি হবে, একটা ইন্টারাকশন হবে। ক্লিয়ার কিনা? কারণ ওরা পাশাপাশি আছে, আমরা জানি যে ওরা ফ্ল্যাগ-পোল ইন্টারাকশন হয়, আমরা যেটাকে 1,3 অথবা 1,5 ডাইএক্সেল ইন্টারাকশন আমরা যখন ওই দিন পড়ছিলাম, কিন্তু আমরা পড়ছিলাম 1,3 অথবা 1,5 ডাইএক্সেল ইন্টারাকশন আমরা কিন্তু এখানে আলোচনা করছি। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যে CH3 গ্রুপের সাথে এখানে যে হাইড্রোজেন অবস্থান করছে, ওই হাইড্রোজেনের কি হবে, একটা ইন্টারাকশন আমরা এখানে আশা করতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে ওর সাথে আমি একটা ওর ইন্টারাকশন আশা করি। আবার কি করতেছে দেখো তো, এখানে যে একটা CH3 অবস্থান করতেছে, এখানে একটা CH3, এই CH3 এর সাথেও আমরা দেখো আরো 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 কতগুলো হাইড্রোজেনের ইন্টারাকশন আমরা আশা করতে পারি। তাহলে আমরা জানি যে ইন্টারাকশন গুলা কোন কোন পজিশনে হয়। 1 নাম্বার পজিশনে যদি একটা CH3 থাকে, তাহলে 3 নাম্বার পজিশন, দেখো মনে করো এটা 1 নাম্বারের CH3, 1 নাম্বারে কোনো গ্রুপ যুক্ত যদি থাকে 1, 2 এবং 3, এই 3 নাম্বারের হাইড্রোজেনের সাথেও সে কি করতে পারে, ইন্টারাকশন করতে পারে, অথবা 5 নাম্বারে যেটা থাকবে তার সাথেও সে ইন্টারাকশন করতে পারে। তার মানে হচ্ছে 1, 2, 3, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 5। এই 5 নাম্বারে যে হাইড্রোজেন, এই যে দেখো এই হাইড্রোজেনের সাথে সে কি করবে, ইন্টারাকশনে পার্টিসিপেট করবে। তাহলে দেখো একটা গ্রুপ
কয়টার সাথে ইন্টারাকশনে অংশগ্রহণ করতেছে? একটা গ্রুপ দুইটা হাইড্রোজেনের সাথে ইন্টারাকশনে অংশগ্রহণ করতেছে। ওকে, একটা গ্রুপ দুইটা হাইড্রোজেনের সাথে কি করতেছে? ইন্টারাকশনে অংশগ্রহণ করতেছে। তাহলে একটা গ্রুপ একটা CH3 যদি দুইটার সাথে ইন্টারাকশন করে, যেটা 1 নাম্বার কার্বনের CH3, তাহলে এখন কি বলতে পারবা যেটা অন্য আরেকটা যে CH3 অবস্থান করতেছে এই CH3টাও তো কি করবে বলতো? ইন্টারাকশনে কি পার্টিসিপেট করবে না? জি ভাইয়া, ও ইন্টারেকশন করবে। ও যদি ইন্টারাকশন করে তাহলে ও তো কয়টা হাইড্রোজেনের সাথে ইন্টারাকশন করবে? ও এই CH3টা কয়টা ও হাইড্রোজেনের সাথে তবে দুইটার সাথেই করতে পারবে, সামনে পিছনে। ও আবার দুইটার সাথে কি করবে? ইন্টারাকশনে অংশগ্রহণ করবে। তাহলে এই যে এই ইন্টারাকশনের যে অংশগ্রহণ, এই যে ইন্টারাকশনের যে অংশগ্রহণ, ওর সাথে একটা ইন্টারাকশন করবে, ঠিক আছে? ওর সাথে একটা ইন্টারাকশন করবে, আর কি করবে? তার পাশের যে হাইড্রোজেন ওর সাথে সে একটা ইন্টারাকশন করবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো দুইটা ইন্টারাকশন সম্ভব, এটার সাথে এটা, এটার সাথে এটা। তার মানে এখানে দুইটা CH3 এর জন্য কয়টা ইন্টারাকশন পসিবল বলো তো? একটার জন্য চারটা। চারটা পসিবিলিটি এখানে অপশন। তাহলে আমি যদি বলি যে যদি অ্যাক্সিয়াল পজিশনে থাকে, অক্ষীয় অবস্থানে যদি থাকে, তাহলে ডাইমিথাইল সাইক্লোহেক্সেন যেটা আমরা ড্র করতেছি, তাহলে এটার জন্য টোটাল কয়টা ইন্টারাকশন সম্ভব? চারটা ইন্টারাকশন সম্ভব। এবং চারটা ইন্টারাকশনের জন্য প্রয়োজনীয় শক্তি হবে 0.9 ইনটু 4। তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল পজিশনে যদি থাকে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো এটা? জি ভাইয়া। অ্যাক্সিয়াল পজিশনে থাকলে এটা, আর যদি ইকুয়েটোরিয়াল পজিশনে থাকে তাহলে হচ্ছে 0.9, শুধুমাত্র 0.9। এখন যদি প্রশ্ন করা হয় কোন কনফর্মারটা বেশি পরিমাণ স্টেবল এবং কতটুকু স্টেবল, তাহলে আমরা বলতে পারবো যে এটার জন্য ইন্টারাকশন হচ্ছে 0.9 ইনটু 4, আর এটার জন্য ইন্টারাকশন হচ্ছে 0.9 ইনটু 1। তাহলে এটা থেকে এটা কতটুকু স্টেবল এটা তো আমরা ইজিলি বের করতে পারবো। 0.9 ইনটু 4 এটাকে মাইনাস করতে হবে 0.9, তাই না? তার মানে এখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করে আমরা বের করতে পারবো যে কোনটা থেকে কোনটা কত বেশি স্টেবল, সেটা আমরা এখানে বের করতে পারবো। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের যে আগের আলোচনা, তার আলোচনা থেকে আসলে এটা জানা যায়। এই জন্যই আমরা প্রথম ক্লাসটা বলছিলাম যে এটা একটা বেসিক ক্লাস, এটা যদি করি আমরা তাহলে মোটামুটি মোটামুটি আমরা অনেক কিছুই জানতে পারবো। এই যে দেখো এখানে এই কিন্তু বলা আছে, এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এই যে কোন কোন ইন্টারাকশনটা হতে পারে। দেখো আছে 1 3। ওকে, তো আমরা এগুলো কিন্তু আলোচনা করছিলাম, এগুলো আমাদের আলোচনার মধ্যেই আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে ওকে, তাহলে আমরা এই পার্টটুকু আমরা বাঁচলাম। এখানে আরেকটা বিষয় আমি বলে দেই যে কোনটা বেশি সুস্থিত যদি আসে, কোনটা বেশি স্টেবল, যে এটা বেশি স্টেবল এটা বেশি স্টেবল, যদি বলা হয় এ এবং বি এর মধ্যে কোনটা বেশি স্টেবল। আমরা জানি ইন্টারাকশন যত বেশি হবে, ইন্টারাকশন মানে হচ্ছে দুইটার মধ্যে বিকর্ষণ, তাই না? ইন্টারাকশন মানে হচ্ছে দুইটার মধ্যে বিকর্ষণ। তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে যেহেতু বিকর্ষণ অনেক কম আর এখানে যেহেতু বিকর্ষণ অনেক বেশি, তাহলে আমি জানি যে এটাতে বি তে এনার্জি বেশি, কোনো সন্দেহ নাই, বি তে এনার্জি অনেক বেশি, কিন্তু এ তে হচ্ছে এনার্জি কম। তো এনার্জি কম হলে কি, আর যদি কারো এনার্জি কম হয় এটা কি বোঝায়? স্টেবিলিটি বোঝায়, সে অনেক বেশি স্টেবল। আর বি এর এনার্জি বেশি, তার মানে কি তার স্টেবিলিটি কম। তাহলে এখন আমরা এখান থেকে এটাও বলতে পারবো যে কোনটা বেশি স্টেবল এবং তার এনার্জি কত, সেটাও আমরা ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা এই রিলেটেড কোশ্চেন আমরা আশা করি আসতে পারবো, যদি আসে যে স্টেবিলিটি ব্যাখ্যা করো অথবা এনার্জি ব্যাখ্যা করো, তাহলে আমরা পারবো। ক্লিয়ার? এই কোশ্চেনটাও যেহেতু আসছে, এই কোশ্চেনটা যে এটা যেহেতু আসছে কোশ্চেনটা, এটারও আনসারও আমরা এখন জানি। খুবই মানে খুবই সিম্পল একটা আনসার। আগেরটাতে কয়টা সিএসটি গ্রুপ ছিল? দুইটা সিএসটি গ্রুপ ছিল, আর এখন দেখো সিএসটি গ্রুপ মাত্র একটা। তো এটার ক্ষেত্রেও তো আমাদের পারা উচিত যে কোনটা বেশি, মানে কোন পজিশনটা বেশি শক্তি ধারণ করে অথবা কম সুস্থিত বেশি সুস্থিত, এই সম্পর্কে আইডিয়া কিন্তু আমরা এখান থেকেও পেতে পারি। যেমন দেখো তোমাদেরকে আমি যদি আগের মানে একটু আগে যা করলাম এটার যদি মাথায় থাকে তোমাদের, তাহলে কি আমরা বলতে পারবো যে অ্যাক্সিয়াল এবং ইকুয়েটোরিয়াল এই দুইটা পজিশনের মধ্যে তোমরা বলো তো যে কোন পজিশনটাতে এনার্জি বেশি, মানে এনার্জি ধারণ করে বেশি, কোনটা অ্যাক্সিয়াল নাকি ইকুয়েটোরিয়াল?
অ্যাক্সিয়াল এনার্জি বেশি ধারণ করে। অ্যাক্সিয়াল এনার্জি বেশি ধারণ করে আর ইকুয়েটোরিয়াল এনার্জি কম ধারণ করে, তাহলে আমরা বলতে পারি যে অ্যাক্সিয়ালে ইন্টারঅ্যাকশন বেশি মানে বিকর্ষণ বেশি হবে। তাহলে এখন কি বলতে পারবো যে অ্যাক্সিয়ালে কার সাথে কার ইন্টারঅ্যাকশনটা হবে, যে 1 3 এবং আমরা কি জানি 1 3 এবং কি বলতো 1 5, 1 3 এবং 1 5 এর সাথে interaction হবে। ওকে, তাহলে 1 3 এবং 1 5 এর সাথে যদি ইন্টারঅ্যাকশন হয়, দেখো এখানে একটা অ্যাক্সিয়াল পজিশন আর এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল পজিশন, কোনো সমস্যা নাই। তাহলে এটা যদি অ্যাক্সিয়াল হয়, এটার আপ এটা হবে অ্যাক্সিয়াল, ডাউন এটাও হবে অ্যাক্সিয়াল, আপ এটা হবে অ্যাক্সিয়াল, ডাউন এটাও হবে অ্যাক্সিয়াল। ওকে, তারপরে আপ এটা হবে axial। তাহলে আমরা জানি কি হবে 1 3 এবং 1 5 ইন্টারঅ্যাকশন হবে, মানে 1 নাম্বার কার্বনের সাথে 3 নাম্বার কার্বনের এবং 5 নাম্বার মানে 3 নাম্বার হাইড্রোজেনের এবং 5 নাম্বার হাইড্রোজেনের ইন্টারঅ্যাকশন হবে। তাহলে আমরা জানি যে এটা যদি 1 নাম্বার হয় এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 5 এবং পরেরটা হচ্ছে 6। তাহলে দেখো এটা হচ্ছে 3 নাম্বারের হাইড্রোজেন আর এটা হচ্ছে 5 নাম্বারের হাইড্রোজেন। তাহলে আমরা তো বলতে পারবো যে 1 নাম্বারের সাথে 3 নাম্বার এবং 5 নাম্বারের যে হাইড্রোজেন অ্যাক্সিয়াল পজিশন হতে হবে অবশ্যই। তাহলে দেখো 1 3 এবং 1 5 ইন্টারঅ্যাকশন এখানে হবে, আর 1 3 এবং 1 5 ইন্টারঅ্যাকশন এখানে হয় বলে সেই এনার্জি বেশি ধারণ করে এবং তার স্টেবিলিটি কম। তো আশা করি তোমরা এটা পারবে। জি ভাইয়া পারবো। অবশ্যই পারবা, এটা খুবই সোজা এগুলো। তো আমাদের এই আগের যে বেসিক ক্লাসটা ছিল ওইটা অনেক ইম্পর্টেন্ট ছিল। যেমন দেখো এটা কিন্তু আমরা বলছিলাম একটা গ্রুপের সাথে কিভাবে 1 3 এবং 1 5 ইন্টারঅ্যাকশন হয়, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম এবং কোনটা অ্যাক্সিয়াল কোনটা ইকুয়েটোরিয়াল বন্ধন সেটা সেটা সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা ওই ক্লাসগুলোতে করা হয়েছে। দেখো 1 3 ডাইএক্সিয়াল ইন্টারঅ্যাকশন, আমি এই যে কিছুক্ষণ আগে যেটাকে বললাম যে ডাইএক্সিয়াল ইন্টারঅ্যাকশন হয়, তাহলে এটা আমরা এটা আশা করি আমরা বুঝতে পারছি, আর তেমন এটা নিয়ে আলোচনা কিছুই নাই। তোমরা এটা পারো, খুব ভালো করেই পারো, এখন আমার চাইতে ভালো পারো। ওকে, তাহলে সাইক্লোহেক্সেনের যে কনফরমেশন গুলা, সাইক্লোহেক্সেনের কনফরমেশন গুলা অবশ্যই খাতায় ড্র করার চেষ্টা করবা। ঠিক আছে, খাতায় ড্র করার চেষ্টা করবা কোনটা চেয়ার বোর্ড নৌকা কনফরমেশন গুলোর মধ্যে কোনটা স্টেবল এবং কোনটা কম স্টেবল সেটাও আমরা জানার চেষ্টা করব। এবং দেখো আমি একটা বোর্ড ফর্মের মতো আঁকাইছিলাম যেটা